জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। ঝড়ের ইঁটোপাতা। মহারাজ বললেন, তোমরা যদি কোনো ক্রমে একবার ঠাকুরের ভাষার অর্থটা বুঝতে শেখো, তবে আর অসুবিধাই থাকবে না। দটমট করে হেঁটে বেরিয়ে যেতে পারবে। বিরক্তি, অবসাদ কোনোটাই বিড়ম্বনা হবে না। তোমাদের বুদ্ধির ছাঁচে ফেলে যেন তাঁর কথাগুলো বিচার করতে যেও না। এত সরল, এত সহজ যে একটু অদল বদল নিজের মতো করতে গেলেই হয় জটিল, নয় দুর্বোধ্য হয়ে যাবে। কমলেশ্বরবাবু বললেন, ওই তো আসল গণ্ডগোলের কারণ মহারাজ। কারুর কথা বলতে পারবো না। আমি আমার মতো করে বুঝতে ভালোবাসি, আবার কোথাও কোথাও একই বাণী আমার জ্ঞান বুদ্ধির সজ্জায় দেখি এক এক জায়গায় এক এক রকম হয়ে যাচ্ছে। তবু নিজের বিচারকেই বড় করে ঠাকুরের বাণীর মূল্যায়ন করি। এতে মাঝে মাঝে সংকটেও পড়ি, ভুল হয় বুঝি, দোনামোনাও করি। তবু কেমন একটা সুবিধা ভোগের মতো বাণীকে আমার মতো করিনি। মহারাজ চিন্তিত মুখে বললেন, দেখো বাবা, ওষুধ তোমার মতো করে যদি খাও, দিনে 2 দাগ, কখনো দিনে 4 দাগ, কখনো আবার খেলেই না, ওতে তো রোগ সারবে না বাছা। ডাক্তারের কথা পুঙ্খানুপুঙ্খ শুনবে। ওষুধ, পথ্যি, সাবধানতা সব মানতে হবে, নয়তো বৃথাই বদ্যি দেখানো, অর্থ নষ্ট, আবার শরীরের ধকলও বাড়ানো। কমলেশ্বরবাবু বললেন, এত পড়েছি, এত বড় কাজে নিযুক্ত ছিলাম, অর্থও সঞ্চয় করেছি, ঠিকঠাক সংসার করে ছেলেপুলের প্রতিষ্ঠা করিয়ে দিয়েছি। এইসব কারণেই বোধহয় অহংকার আর ভুল আত্মবিশ্বাসে এমন হচ্ছে। আমারও যে শেখার থাকতে পারে তা মেনেই নিতে পারছি না যে। মহারাজ বললেন, তা ঠিক নয়, একটু গভীর করে ভাবার অবকাশ চাই। পড়লাম আর বুঝে গেলাম এইটি ভুল। ওদের কথা বুঝতে সময় তো লাগবেই। সবার কথা সবার মতো করে, অথচ একটা বাণীতে বোঝাতে হয়েছে নির্ভুল করে। এটা কি মুখের কথা? তুমি, আমি, আমরা সবাই সুবিধাবাদী। এই দুর্বলতা নিয়ে ওই বিশাল উদার বাণী কি বোঝা যায়? বড় বড় মহারাজরা যখন বুঝিয়ে দেন, তখন বোঝা যায়। আমরা বিদ্যালয়ে থাকতে খুব চর্চা করেছি গুরুজনদের কাছে। যত শুনেছি ততই আগ্রহ বেড়েছিল বাণীগুলোর ওপরে। নিকুঞ্জ নিজে খেটে ভাগ চাষি থেকে এখন 30 বিঘা জমির মালিক। ছেলে, বউ, ঘর সংসার, নাতি নাতনি, ভরপুর অবস্থা। তবে বড্ড স্পষ্ট বক্তা আর অধৈর্য প্রকৃতির মানুষ। ধীরস্থির মোটেও নন। এক্ষুনি তো এক্ষুনি। এই জগতে কোনো কিছুই তো এত অস্থির নয়। মনই অস্থির, এটা বোঝানো তাকে কারুর পক্ষেই সম্ভব হয়নি। উনি স্পষ্ট অন্যের দোষ দেখতে পান, কিন্তু কচ্ছিৎ কখনো নিজের দোষ দেখতে পেতেন না। নিকুঞ্জবাবু বললেন, জানেন মহারাজ, সংসার একটা বেঈমানদের আস্তানা। করতে পারো করো, তুমি ভালো, না পারো সরো। কাজ করো তো কাজী, না করো তো পাজি। এতদিন এত কিছু করলাম, খেটে খেটে শরীরটা একেবারে কয়লার মতো কালো করেছি, শুকিয়ে চুমসে গেছি। আগুন লাগালে দপ করে জ্বলে যাব, তবু মান্যি দেবে না। আশ্চর্য। প্রশ্ন করে, বেশিটা কি করেছ? এমনটা সবাই করে, তুমিও করেছ। মহারাজ ধীরে হাসতে হাসতে বললেন, আর নিকুঞ্জ, তুমি কি মান্যির ভিখারি নাকি?
তোমার জীবনে তুমি সফলকাম ব্যক্তি, তোমার আবার লোকের কাছে মান সম্মান চাওয়া কি? রাখো তো সব, বরং একটু সরে বসো না, দেখবে মজাটা দেখতে পাবে। শুকিয়েই যখন গেছো তখন একটু পাশ দাও দেখি। কমলেশ্বরবাবু বললেন, যতই পাশ দিন ঘাড়ে এসে পড়বে, নয়তো এটা ওটা ছুঁড়েও দিতে পারে। এবার মহারাজ হাসতে শুরু করলেন। তারপর সহজ হয়ে বললেন, বাপু, ঠাকুরের বাণীটা একটু মনে রাখতে পারোনি? তিনি আমাদের এই বয়সের মানুষদের জন্য দারুণ একটা উপদেশ রেখে গেছেন। মানতে পারলে জিতবেই জিতবে, আলবাত জিতবে। ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন, ঝড়ের ইঁটো পাতা হয়ে থাকতে। একবার ভেবে দেখেছ এর অর্থ কত গভীরে? প্রথমত পাতা, দ্বিতীয়ত ইঁটো, তৃতীয় ঝড়। তিনটি প্রধান বিষয়। আমি বলি, তোমরা মন দিয়ে শোনো। প্রথম, পাতা গাছের রান্নাঘর। এখান থেকেই তাদের খাদ্য প্রস্তুতি চলে এবং সারা দেহে সরবরাহ হয়, ঠিক আমাদের মতো। আমরা উপার্জনক্ষম মানুষেরা বৃদ্ধ পিতামাতা, শিশু, অনুজ, বধূ প্রমুখ সবাইকে লালন পালনের জন্য অর্থ উপার্জন করি। সেটাই কখনো খাদ্যরূপে, কখনো অন্য নানা প্রয়োজন রূপে সমস্ত পরিবারে সরবরাহ হয়। একটি সময়ের পর গাছের পাতাটিকে কেটে নিয়ে গৃহস্বামী অতিথির আহারে পাত্র হিসেবে ব্যবহার করেন। আমরাও রিটায়ার্ড হই, অবসর গ্রহণ করি, অনেকটা এইরকম হয়ে পড়ি। বাড়িঘর পাহারা দিই, ভাই ফরমাস খাটি, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়, এঁটো হয়ে যাওয়া। যখন পাতাটিতে খাওয়া শেষ হলো, ওটা এঁটো পাতা, আর কারো কাজে লাগবে না। সংসারের সবার কাজে সহযোগিতা করতে করতে অবশেষে জরা, অক্ষমতা, রোগ, দুর্বলতা, বুদ্ধিহীনতা এত বাড়বে যে সংসারের কেউ আর কাজই দেবে না, বরং ইঁটো পাতার মতো দূরেও রাখবে, দূরেও থাকবে। এরপর তৃতীয় ধাপ, ঝড়। ওইটি হল গঞ্জনা, বিরক্তি, অজুহাত, অমান্যতা, অবহেলা ইত্যাদি নানান প্রাপ্তি। ওই ঝড়, ওটাই ভুল বোঝাবুঝির মহাকারণ। ওইখানে প্রবল সাবধানতা চাই। তোমরা যদি করুণা ভিক্ষা, সহৃদয়তা, সেবা, অহংকার এসব থেকে দূরে থেকে প্রকৃতির বশে যেমন হচ্ছে, যেমন বলছে, যেমন চলছে তেমন করে মানিয়ে নিতে পারো তো ভালো, নইলেই সংঘাত। দেখেছ কি, ঝড়ের ইঁটো পাতা নর্দমাতেও পড়ে, বাড়ির দৌড়ে পড়ে থাকে, কখনো কুকুরে শেয়ালে টানাটানি করে, বিড়াল পাখি কেউ কি ছাড়ে? আমাদের উনি অমনি হতে বলছেন, যে যা খুশি বলুক, যেমন ইচ্ছা হয় ব্যবহার করুক, ভুল বলুক ঠিক বলুক, তোমার মন যেন ওতে দুঃখ না পায়। বৃদ্ধ হলে মন তুলে রাখতে হয়, ওইটি হলো শুকনো হয়ে যাওয়া। হাওয়ায় রোদে আপন রস শুষ্ক করে নিতে হবে। নানান বাক্য, নানান ব্যবহার, নানান দুর্বলতায় নিজের সাথে যুদ্ধ করতে হবে। অপমান, অকর্মণ্যতা, নিন্দা, বিদ্রূপ এসব কঠোর তাপ সহ্য করে অহংয়ের রস শুকাতে হবে বাবা। ঝড় হল অন্যের কাছ থেকে পাওয়া ব্যবহার, অন্যের রুচিতে নিশ্চুপ থাকা, কাউকে বাধা না দেওয়া। হালকা হাওয়াতে
যেমন শুকনো পাতা উড়ে চলে যায় যেখানে সেখানে, তার নিজস্ব কোনো প্রতিরোধ থাকে না, ঠিক তেমন। এমনভাবে থাকলে দেখবে তোমাকে নিয়ে কারোর কোনো যন্ত্রণা নেই, তোমারও কাউকে নিয়ে কোনো যন্ত্রণা নেই। কেন অহেতুক কাঁচা পাতার মতো আগুনে পড়ে ফটফট করে ফাটবে আর ধোঁয়া বার করে লোকের এবং তোমার দুজনেরই কষ্ট বাড়াবে? এতদিনের চেনা, বহুবার বহু জায়গায় ব্যবহার করা বাণীটা এবার নিখুঁত সুন্দর করে বুঝলাম। বয়সের সাথে সাথে এই অমোঘ নির্দেশটা যে নিজের ওপর আরোপ করতে হবে, সেটা ধ্রুব বোধে ঢুকে গেল যেন। অনেক বিষয়ের মুহূর্তে সমাধান হল আজকের সভায়। বৃদ্ধ শৈলবাবু বললেন, বহু পরে এসব বুঝতে পেরেছি, ধীরে ধীরে নিজেই বেশ বুঝতে পারছি। অথর্ব বয়সটা নিজেরই ভালো লাগে না, তার অন্যের। তবে কি মহারাজ, ভিক্ষে আমি চাইব না, না মান না ভরসা। তার থেকে মনে মনে সব সয়ে নেব। সংসারে থেকে মনে মনে একটা সাবধানের প্রাকার তুলব, এতেই সুখ। করেও নিচ্ছি তাই ধীরে ধীরে। আর কয়েকটা বছরই পুরোটা শিখে যাব। মহারাজ বললেন, সবাই এটা মাথায় গেঁথে নিও বাবা, বিক্রিয়া নয়, সহযোগিতা।